দেশে মোট আক্রান্তের প্রায় ৭% চিকিৎসক। সুরক্ষা সামগ্রী নিয়ে প্রশ্ন। কেন যেন মনে হচ্ছে যে পিপি গুলো ফল্টি কিনা। সামনে আরো বহু রোগী আসবে, তখনই যদি এতজন চিকিৎসক আক্রান্ত হন, সেটা এমন একটা আমাদের শঙ্কার মধ্যে ফেলছে যে সামনে আমাদের স্বাস্থ্য সেবাটা কিভাবে চলবে। সংক্রমিত মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তাও। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জনগণের সংস্পর্শে আসতে হয়েছে এবং এখান থেকে আমি করোনা আক্রান্ত বলে আমার ধারণা। যেখানে হচ্ছে COVID-19 পজিটিভের আসলে কেস পাই, ওইখানে আপনারা জানেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস হচ্ছে স্বাস্থ্যকর্মী যিনি থাকেন। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার এই অসুখের কারণে আমি আমার 2 বউ বাচ্চাকে সবাইকে আমি কুরবানি দেব, এটা কি হইল নাকি? লকডাউনে অসহায় রাজধানীর রিকশা চালকরা নিয়ম ভেঙে নামছেন রাস্তায়। ভোটার না হওয়ায় ত্রাণ না পাওয়ার দাবি। করোনা পরিস্থিতিতে থমকে গেছে দেশের 3 কোটিরও বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম। গণমাধ্যম ও টেলিযোগাযোগে কাজে লাগানোর আহ্বান বিশেষজ্ঞ। রংপুর নগরীর বাজারগুলোতে মানা হচ্ছে না লকডাউন, খোলা মাঠে স্থানান্তরের পরিকল্পনা। চট্টগ্রামে অকারণে রাস্তায় বের হওয়ায় 20 তরুণকে অভিনব শাস্তি। কেজি 2-3 টাকায় বিক্রি করতে হচ্ছে সবজি। করোনার আঘাতে উত্তরের চাষিদের মাথায় হাত, সরাসরি ঢাকায় পাঠানোর তাগিদ, উদ্যোগের দাবি কৃষি বিভাগের। এবং ব্রিটেনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে নেই সামাজিক দূরত্ব মানার বালাই। করোনার কারণে 6 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার কথা ভাবছে ইতালি। কোভিড-19 আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক। এ পর্যন্ত সারা দেশে 170 জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন BDF। এর মধ্যে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের অন্তত 25 জন রয়েছেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সারা দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন 170 জনের বেশি চিকিৎসক। আর রাজধানীতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলে 25 জন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 9 জন চিকিৎসক। আক্রান্ত হওয়ার কারণ মূলত পর্যাপ্ত মাস্ক, পিপির অভাব। ব্যাপারটা হচ্ছে আমরা একটা সার্জিক্যাল টিমের অংশ, সেখানে একজন নার্স পজিটিভ ছিল এবং উনি কাউকেই বলেন নাই যে উনি পজিটিভ। আমাদের এখানে 24 জন চিকিৎসক আক্রান্ত, আর নার্স আর হসপিটালে 4র্থ শ্রেণী কর্মচারী বা ওয়ার্ড বয় যারা থাকে এরা সহ এই সংখ্যাটা অ্যারাউন্ড 50। ম্যান পাওয়ারটা এখন অনেক প্রায় 20 থেকে 10% নেমে আসছে আর কি, কারণ অনেকে আক্রান্ত, অনেকে কোয়ারেন্টাইন। এখনো যারা সেবা কার্যক্রম চালায় যাচ্ছে এরা যে আগামীকাল বা পরশুদিন আক্রান্ত হবে না এটা তো বলা যাচ্ছে না, কারণ এই জায়গাটা এখন একটা এপি সেন্টারের মতো হয়ে গেছে। চিকিৎসকদের এভাবে আক্রান্ত হওয়ার পেছনে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর সংকট আর রোগীদের তথ্য লোকানোর প্রবণতাকে দায়ী করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। যে হারে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, আমাদের ভয় হলো কিছুদিন পরে আপনার চিকিৎসা দেওয়ার আপনার চিকিৎসক থাকবে কিনা। পিপিইতে যদি ফল্টি থাকে তাহলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। আরেকটা জিনিস হলো রোগীরা আপনার হিস্ট্রি লুকিয়ে আপনার হাসপাতালে ভর্তি হচ্ছে। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। PPE মাস্ক ব্যবহারের পাশাপাশি সব স্বাস্থ্য নির্দেশিকা মেনেও করোনার হাত থেকে রক্ষা পাচ্ছেন না কোভিড যোদ্ধারা। তাই প্রশ্ন উঠেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরবরাহ করা সুরক্ষা সামগ্রী নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা করোনা মোকাবেলার প্রস্তুতিতে ঘাটতির বড় উদাহরণ। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালে 44 দিনে বাংলাদেশ আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 3000, মৃতের সংখ্যাও এখন 3 অঙ্কে। তবে এই পরিসংখ্যানের সবচেয়ে বড় আতঙ্ক চিকিৎসকদের সংখ্যা। বেসরকারি হিসাবে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত কোভিড যোদ্ধাদের সংখ্যা 200 ছুঁই।
করোনা বিপর্যয়ের দুর্দিনে সেবা দিয়েছেন, কাজ করেছেন সামনের সারিতে, মেনেছেন সকল স্বাস্থ্যবিধি। ছিল পিপিই, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। তবু নিয়তি দাঁড় করিয়েছে এই নির্মম বাস্তবতার জমিনে। ছোঁয়াচে এই রোগের রেজাল্ট এসেছে পজিটিভ। কোনো কোঅর্ডিনেশন আসলে এইভাবে হয়নি। আমরা পিপি পরেই কিন্তু ডিউটি করছি, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে পিপি গুলো ফল্টি কিনা। প্রোটেকশন ইকুইপমেন্ট গুলো তো আমরা পেয়েছি, কিন্তু আসলে এগুলোর গুণগত মান বা এগুলো বিষয়ে তো আমরা ওইভাবে মন্তব্য করতে পারবো না। আমরা তো প্রোটেকশন নিয়েই আমাদের ডাক্তার সাহেবরা কাজ করছেন সব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। খোদ হাসপাতাল কর্তৃপক্ষই সন্তুষ্ট নন সরবরাহকৃত সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। মাস্ক হলো 95 আমাদের নেই, কিন্তু ওইটা সমমানের মাস্ক আমাদের আছে। তো এটা আমার মনে হয় কিভাবে সংক্রমিত হয়েছে এটা আমাদের এখনো পর্যন্ত এটা আমরা অবজারভেশনে রেখেছি। এটি প্যানিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেদিক থেকে দুই দিক থেকেই এটি আমাদের কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন 1.5 মাসের মাথায় চিকিৎসক আক্রান্তের এই হার জানান দিচ্ছে স্বাস্থ্য খাতের বেহাল দশাকেই। সামনে আরো বহু রোগী আসবে, তখনই যদি এতজন চিকিৎসক আক্রান্ত হন, সেটা এমন একটা আমাদের শঙ্কার মধ্যে ফেলছে যে সামনে আমাদের স্বাস্থ্য সেবাটা কিভাবে চলবে। আমার মনে একটা প্রশ্ন আসছে যে এই যে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, এই দায়টা কি কারো নেওয়া উচিত? এমন জরুরি সময়ে এই সুরক্ষা সামগ্রী হয়তো হাতে এসেছে, তবে চিকিৎসক আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে পুরো স্বাস্থ্য খাত নিয়ে তৈরি হবে নতুন ভাবনা। মনে রাখতে হবে এই যুদ্ধে সামনের সারির যোদ্ধা আমাদের চিকিৎসকরা। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারলেই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি করোনায় সংক্রমিত হয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারাও। দেশে এখন পর্যন্ত 13 জন প্রশাসনিক কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সতর্কতা অবলম্বন করেও রক্ষা পাননি বলে জানালেন ভুক্তভোগী কর্মকর্তারা। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, কারো আগে থেকেই শারীরিক জটিলতা থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অদৃশ্য এক ভাইরাসের তাণ্ডবে পৃথিবী আজ দিশেহারা। ক্রমেই যেন এক অদ্ভুত আঁধার গ্রাস করতে চাইছে প্রিয় মাতৃভূমিকেও। করোনা ঠেকাতে প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনে কাজ করছেন প্রজাতন্ত্রের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ, সংক্রমণের প্রাদুর্ভাবে ঝুঁকিতে থাকা বিশেষ এলাকায় কোয়ারেন্টিন বাস্তবায়ন সহ সামাজিক দূরত্ব নিশ্চিতে সম্মুখ ভাগের যোদ্ধা প্রশাসনিক কর্মকর্তারাও ভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে করোনার থাবায় পৃথিবী ছেড়েছেন দুদক কর্মকর্তা জালাল সাইফুর রহমান। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় মাঠ প্রশাসনে কাজ করা 13 কর্মকর্তা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন, যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে আছেন। তারা বলছেন, মাঠের দায়িত্বে যথেষ্ট সতর্ক থাকলেও সংক্রমণ এড়ানো সম্ভব হয়নি। একজন করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফন কার্যে নিয়োজিত ছিলাম আমি। করোনা মোকাবিলায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জনগণের সংস্পর্শে আসতে হয়েছে এবং এখান থেকে আমি করোনা আক্রান্ত বলে আমার ধারণা। যেখানে COVID-19 পজিটিভের আসলে কেস পাই, ওইখানে আপনারা জানেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস স্বাস্থ্যকর্মী যিনি থাকবেন, তাদের ইচ্ছের পরে আমাদের পুরো এলাকাটা লকডাউন করতে হয়। 8 দিন যাবত আইসোলেশন আছি, কারণ যেহেতু আমার কিছু সিমটম জ্বর এসেছিল। অচেনা এই দুর্যোগ কবে থামবে জানা নেই কারো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, মাঠে কাজ করা কর্মকর্তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবছে মন্ত্রণালয়। মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো, যদি তাদের প্রি হিস্ট্রি থাকে এরকম কোনো কিছু, অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটি একটি মেসেজ দেব, যাতে করে যারা একটু ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের মধ্যে আগে থেকে আছেন তারা যাতে করে একটা সেফ জায়গায় থেকে কাজ করতে পারেন। মনোবল ধরে রেখে এই দুর্যোগ সামাল দেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কর্মকর্তাদেরকে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর করোনা হটস্পট যাত্রাবাড়ির সড়ক এখনো আগের মতোই জনবহুল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। পরিস্থিতি কেমন তা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তমাল।
হ্যাঁ মামুন, যে অবস্থাটি আসলে চলছে এটি দেখে বোঝার বুদ্ধি নেই সারা বিশ্বে একটি মহামারী চলছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি রয়েছে অর্থাৎ যাত্রাবাড়ি যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু মানুষ যানজট কিন্তু পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধুমাত্র যে পণ্যবাহী গাড়ি রয়েছে তাই নয়, সব ধরনের কিন্তু যানবাহন কিন্তু রাস্তায় নেমেছে এবং পুরো যে যাত্রাবাড়ি মোড়টি রয়েছে মোড়টি কিন্তু দীর্ঘ সময় ধরে আমি দেখছি যে যানজটে আটকে আছে। আপনি জানেন যে এখানে একটি বাজার রয়েছে, তো সেই বাজার কেন্দ্রে কিছু যানবাহন আসবে সেটাই স্বাভাবিক, কিন্তু সেটি ছাড়াও কিন্তু আসলে সব ধরনের যানবাহনই কিন্তু রয়েছে, রিক্সা, প্রাইভেট গাড়ি বা ভ্যান, সিএনজি কোনোটাই কিন্তু বাদ নেই। এবং এটি হচ্ছে ঢাকা থেকে বেরোবার যে পথ সেটি এর উল্টো দিকে অর্থাৎ ঢাকায় ঢোকার যে পথটি সেটিও কিন্তু একই রকম যানজটে পরিপূর্ণ হয়ে রয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে কিন্তু কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন না বা নেইও তারা এই মুহূর্তে। এবং যে কারণে আসলে আপনি জানেন যে যাত্রাবাড়ি কিন্তু একটি ক্লাস্টার এরিয়া, এখানে কিন্তু অনেকগুলো করোনা রোগী পাওয়া গেছে এবং করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং এই যে কোভিড-19-এর যে প্রকোপ সেখান থেকে কিন্তু এটি কিন্তু বাদ নয়, কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখছি যে মানুষজন সচেতন নয় এবং তারা কিন্তু বেরোচ্ছেন এবং এই ঝুঁকিটা আসলে যে শুধুমাত্র অন্যের তাই নয়, তার পরিবার তারও কিন্তু ঝুঁকি, কিন্তু সেটি কিন্তু মানুষ বুঝছেন না। এবং সেই জায়গা থেকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছেন। আমি সকালবেলা যখন এসেছি 7টার দিকে, সেই সময় থেকে শুরু করে এখন প্রায় 8:15 বাজে, এই 1 ঘন্টা কিন্তু আমি দেখেছি যে এখানে তিল ধারণের ঠাঁই নেই এমন একটি অবস্থা আর কি। এবং এখানে যে এই দীর্ঘ সময়টি ছিলাম এই সময় কিন্তু কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা কোনো ধরনের কোনো যানজট নিরসনের জন্য যে পদক্ষেপ সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে ঢাকায় ঢোকার বা বেরোবার যে পথগুলো রয়েছে সেই পথগুলোতেও কিন্তু আমরা এর ইতিপূর্বে দেখেছি যে মানুষ কিন্তু ভিড় করেন এবং সবাই কিন্তু নানা ধরনের খোরা অজুহাত দেখে তারা কিন্তু এসছেন। তো অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকেই বলেছেন যে তারা অনেকেই বাজার করতে এসছেন, কেউ বা জরুরি কাজ নিয়ে, কিন্তু সবই কিন্তু যে সত্যি এমনটি নয়। তো সব মিলে বলা ছিল যে আজকে যে অবস্থা আমি সকালবেলা দেখলাম সেটা কিন্তু আসলেই এই যে কোভিড-19 বা করোনার যে ঝুঁকি সেটা কিন্তু আরও বাড়াতে পারে অন্তত এই এলাকাতে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। শ্রাবণ, করোনায় জর্জরিত রাজধানীর যাত্রাবাড়ির সড়ক এখনও অরক্ষিত, আর সেই খবর জানাতেই রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সকালের সময় আরও থাকছে। বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ঘরে বসে সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। লকডাউনের মধ্যে প্রয়োজনীয় সহায়তা না পেয়ে অনেকেই নিয়ম ভেঙে বেরিয়ে পড়ছেন রিকশা চালাতে। তারা বলছেন জীবন বাঁচাতে এর বিকল্প নেই। ঢাকার ভোটার না হওয়ায় কোনো সহায়তা পাচ্ছেন না বলেও দাবি তাদের। সানবীর রুপলের রিপোর্ট। প্রতিবেদনটি তৈরি করতে ভাসানটেক এলাকার বেশ কয়েকটি গ্যারেজে গিয়ে দেখা গেল বেশিরভাগ রিকশা অলস পড়ে আছে। লকডাউনের কারণে নিজ পরিবারের কাছে যেতে পারেননি অনেকে। গাটের স্বল্প জমাও ফুরিয়ে গেছে। এমন অবস্থায় বেশিরভাগের ভাগ্যে জোটেনি সরকারি খাদ্য সহায়তা। অভিযোগ বন্টনের অব্যবস্থাপনার। 10 টাকার চাউল দেয়া, এই যে সিরিয়াল দেওয়া অত নাম পায়, সিরিয়ালে কারো এটাকে পাওয়া যায় না। কমিশনের দ্বারা গেলে তোরা তো হইলো ভোটার হইলো দেশে, তোরা দেশে যা রাস্তা গেলে আমরা অপরাধ, কিন্তু পেটে যখন মানে না তখন আমরা রাস্তায় যাই। সেনাবাহিনীর হাতে দেয় গরিবরা সবাই পাওয়া যাবো। রিকশা ভাড়া দেয়া যাদের পেশা তারাও পড়েছেন বিপাকে। রিকশা চালকদের কাছে মহাজন হিসেবে পরিচিতি থাকলেও দিন যতই যাচ্ছে ততই আয় শূন্যে নামছে। 26 তারিখ থেকে আমরা খালি এটা পাহারা সাহারা দিতেছি, এই অবস্থা বা এনে আসি, আমাদের খোঁজখবর কেউ নিছেও না, আমরা কেউ কাছে যাইতেও পারতাছি না। এমন অবস্থায় করোনার থাবায় ভীত থমকে যাওয়া নগরীতে নীরবে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকার সংকট যে তীব্র হচ্ছে তা সহজেই অনুমেয়। দিন এনে দিন খাওয়া রিকশা চালকরা শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। করোনার প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের মধ্যে বাধ্য হয়েই অনেকে রাস্তায় নামছেন। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী পাচ্ছেন সামান্যই। চোখ এড়িয়ে অলিগলি বেয়ে প্রধান সড়কে আসতেই অনেক সময় পুলিশের বাধায় আটকা থাকতে হয় পথে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, রাস্তায় অতি প্রয়োজন ছাড়া চলাচল করা যাবে না, সবই তাদের জানা, কিন্তু দায় পেটের। এরকম করোনা অবস্থা বেরিয়ে যে রিক্সাওয়ালা করে এরকম জ্বালাবেন না। আমার এই অসুখের কারণে আমি আমার 2 বউ বাচ্চাকে সবাইকে আমি কুরবানি দেবো, এটা কি হইল নাকি? আমার অবস্থা আমি বুঝি, আমার সংসারের কষ্ট আমি বুঝি। বিলসের এক জরিপ বলছে ঢাকা শহরে 11 লাখ রিকশা চলাচল করে। স্বাভাবিক সময়ে একজন রিকশা চালকের মাসিক আয় 13,000 থেকে 25,000 টাকা পর্যন্ত।
জীবন নাকি জীবিকা এই প্রশ্ন এখন মুখোমুখি দাঁড় করিয়েছে সমাজের অনেক নিম্নয়ের মানুষকে। সবকিছু আগের মতো হয়তো একদিন ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ততদিনে করোনা মোকাবেলা করতে গিয়ে যেন ক্ষুধায় কোনো মানুষ মারা না যায়। তাই এখন থেকেই যে সমস্ত সহায়তাগুলো পাওয়া যাচ্ছে সেই সহায়তাগুলোর প্রয়োজন সুষ্ঠু বন্টন ব্যবস্থা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি হিসেবে সব স্তর মিলিয়ে দেশে মোট শিক্ষার্থী 3 কোটিরও বেশি। হোম কোয়ারেন্টাইন সময়ে বন্ধ রয়েছে ক্লাসে শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষার্থীদের ঘরে বসেই শিক্ষাক্রম চালিয়ে যাবার পরামর্শ বিশেষজ্ঞদের। অনলাইন কার্যক্রমের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের জন্য গণমাধ্যম ও টেলিযোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর আহ্বান তাদের। শাতিলা শারমিনের রিপোর্ট। কতটা সময় করোনা আতঙ্ক বিশ্বব্যাপী তাড়া করবে মানুষকে তা বলা ভার। ভবিষ্যতের পৃথিবীতে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে তার সমাধান হিসেবে এসেছে অনলাইন শিক্ষা কার্যক্রম। কোয়ারেন্টিন সময়ে সংসদ টিভি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রচার করছে ক্লাস লেকচার। বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে শিক্ষাক্রম চালিয়ে নেবার ঘোষণা দিয়েছে ইউজিসি। সংসদ টেলিভিশনের এই ক্লাসটি দেখে আমি খুব উপকৃত হচ্ছি। বন্ধুদের সাথে করতে তো আরো ভালো লাগতো, কিন্তু এখন কি করব করোনা পরিস্থিতির জন্য। তাদের লেখাপড়াটা স্কুলের বন্ধ আছে, সেটা বাসায় বসে ক্লাস করতে পারছে। ভবিষ্যতের পৃথিবীতে অনলাইন শিক্ষা কার্যক্রম কতটুকু ভূমিকা রাখবে সে প্রশ্নটি এখন আবারও সামনে চলে এসেছে। করোনার এই ঘরেবন্দি জীবনে শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্রম কিভাবে চালিয়ে নেবে আর তার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ, সেই প্রশ্নগুলো চলে আসছে। বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প পরিসরে হলেও এই ব্যাপারটি চালিয়ে নেওয়া উচিত। দেশের অধিকাংশ ছেলেমেয়েরা গ্রামে থাকে এবং তারা এই সুযোগ নাও পেতে পারে। তাই অনলাইন কমপ্লিমেন্টেড বাই পাবলিক ব্রডকাস্টিং টিভি, এইটাই একটা রেগুলার এবং একটা ভালো পদ্ধতি হতে পারে। এই সুবিধার বাইরে যারা রয়েছেন সেই সব প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীর জন্য গণমাধ্যম ব্যবহারের পরামর্শ তাদের। সারা দুনিয়া একই রকম একই ফেজের মধ্যে আছে, তাদের বোঝাতে পারি তাহলে ক্রাইসিস ওভার হয়ে গেলেও তাদের শিক্ষার ব্যাপারে খুব একটা বড় অসুবিধা হবে বলে মনে হয় না। পাঠ্যক্রম শেষ করা শুধু নয়, শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে বিষয়বস্তুর উপরও জোর দিতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আরও থাকছে। মাস্ক পরায় কমে করোনার বিস্তার, বলছে পরিসংখ্যান। আক্রান্ত ও চিকিৎসক ছাড়া পরার দরকার নেই, এখনও পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রংপুর নগরীর বাজারগুলোতে এখনও মানা হচ্ছে না লকডাউন। সিটি কর্পোরেশনের আহ্বান অনুরোধেও কাজ হচ্ছে না। জেলা প্রশাসক বলছেন খোলা মাঠে বিকল্প ব্যবস্থা করে বন্ধ করে দেওয়া হবে বড় বাজারগুলো। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ন্যূনতম মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করছেন না অনেকেই। কারো মাস্ক চলছে কানে, কেউ আবার গুটিয়ে রেখেছেন থুতনিতে। সাধারণ সময়ের মতো স্বাভাবিক গাদাগাদি করে সদাইপাতি করছেন লোকজন। জীবনঘাতী ভাইরাস করোনার ভয়াল সংক্রমণেও সামাজিক দূরত্বের বালাই নাই রংপুর নগরীর প্রধান বাজার সিটি মার্কেটে। চিল্লাইতে হয়তো এই জন্য মাস্কটা জাস্ট খোলা রাখছে, আবার যে কোনো প্রশাসন আসলে আবার মুখে লাগাই দিই। ফাঁপড় লাগে তো ওই জন্য খুলে তুই। আশু পদক্ষেপ চেয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে আসছে নাগরিক কমিটি। মেয়রও চান বন্ধ হোক বাজারগুলো। রংপুর সিটি বাজার এবং রংপুর গুদরি বাজার যেটা আছে, এই দুটো বাজারকে লকডাউন করে দেওয়া হোক। নানা কারণে কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা এটা শিফট করতে পারি নাই। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না, এটা কিন্তু লক্ষণীয় বিষয়, যেটা আমাদের করা উচিত। পুরো নগরীকে 6টি জোনে ভাগ করে চলাচল সীমিত করে বড় বাজারগুলোর উপর চাপ কমানোর কথা ভাবছে নগর পুলিশ। লালবাগ মোড়, 7 রাস্তা, হারাগাছের দিকে যে সাহেববাজ রোড এবং ওদিকে উত্তম এবং এদিকে পরশুরামের থানার কাছে, এখানে আমরা এই জায়গাগুলো কিন্তু সকাল থেকে ব্যারিকেড দিয়ে দিচ্ছি। জেলা প্রশাসক জানিয়েছেন বাজারগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোটামুটি চূড়ান্ত ভাবে সমস্ত কার্যক্রম হচ্ছে। তারা এই বাজার শিফটিং এর জন্য যে এখন আনুষঙ্গিক কাজগুলো সেগুলো এখন করলে বাজারটা শিফটিং হয়ে যাবে। রাতের বেলা পণ্য সংরক্ষণের সুবিধা সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর 2টি পয়েন্টে খোলা মাঠে শেড নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মরিচ 4 টাকা, 3 টাকা শসা আর কেজি প্রতি 2.5 টাকায় মিলছে করলা। করোনার আঘাতে গাইবান্ধার কৃষকদের এখন মাথায় হাত। এমন পরিস্থিতিতে কৃষি পণ্য সরাসরি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করার দাবি কৃষকদের।
তবে কৃষি বিভাগ বলছে সবজি বাজারজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রিপন আকন্দকে সঙ্গে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। সাদুল্লাপুরের তিলকপাড়ার আলামিন জরিনা কৃষক দম্পতি ৩৫,০০০ টাকা খরচ করে এবার ৪০ শতক জমিতে টমেটো চাষ করেন তারা। মাত্র ৫০ টাকা মনেও ক্রেতা না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। আমরা কত কষ্ট করে আবার সুবেদ করছি, সে হাটে নিয়ে গেলে কেউ নেয় না, মালবানি নিয়ে গেলে আবার ঘরত নিয়ে আসেন না, তাহলে আমরা এখন কি খাওয়া বাঁচবো? হাটে নিয়ে গেলে বন্ধু 50 টাকা মন, তা হাট বাজারে তাও নিয়ে যেতে পারতেছি না। শুধু তাই নয়, খেতেই পড়ে আছে মরিচ, শসা, লাউ, করলার মতো বিভিন্ন শাকসবজি। স্থানীয় হাটে দাম নেই। ১৫০ টাকা মনে মরিচ, ১২০ টাকা শসা আর ৯০ টাকা মনে করলা বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, হাটের পরিবহন ব্যয়ও উঠছে না। মরিচ নষ্ট হচ্ছে, নাও কদু কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে। ৩০০ টাকা করে কিসেন নিয়ে বাগুন তুলে হাটে নিয়ে গেলে তার বিক্রি করা যাচ্ছে না। নিয়ে যায় ৪ মণ বাগুন নিয়ে গেছিলাম, আমার খালি কোনো মতন টাকা ১০০ টাকা দিয়েছে ভ্যান ভরার জন্য। করোনার কবল থেকে কৃষকদের বাঁচাতে উপজেলা পর্যায়ে কৃষি পণ্য সংগ্রহ করে ঢাকায় পাঠানোর দাবি কৃষকদের। তবে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি জেলা কৃষি বিভাগের। যদি আমরা কোনো সরকারের কোনো প্রতিষ্ঠান নিয়োজিত ওই জায়গায় নিয়ে দিতে পারতাম, তাহলে করে আমরাও দাম একটু বেশি পেতাম, আর রাজধানীতে নিয়ে যায় ওনারাও কম দামে বেচতে পারত। ভ্যান, অটোরিকশা, পুলিশ প্রশাসন যাতে না আটকাতে পারে তাদেরকে আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি, এবং যদি কেউ ঢাকাতে নিয়ে যেতে চায় ট্রাক দ্বারা আমরা সেটা সহায়তা করব। জেলায় এবার ৭,৩০০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আগাম বন্যার পূর্বাভাস। এ অবস্থায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে পুরো জমির ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রতি বছর এই মৌসুমে বিভিন্ন জেলার শ্রমিক ধান কাটতে আসলেও এবার করোনার কারণে তা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসক জানান, বিশেষ উদ্যোগে বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ইমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ও অকাল বন্যার শঙ্কার মধ্যেই সুনামগঞ্জের হাওর এলাকার বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই চলছে। হাওরে আবাদকৃত 10 ভাগ জমির ধান পেকেছে। প্রতিদিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে 3 হেক্টর, একটি রিপার মেশিনে 2 হেক্টর এবং 25 জন শ্রমিকের মাধ্যমে 1 হেক্টর জমি ধান কাটা সম্ভব। জেলায় ধান কাটার জন্য 126টি কম্বাইন্ড হারভেস্টার ও 212টি রিপার মেশিন সরবরাহ করেছে কৃষি বিভাগ। তবে করোনা ভাইরাসের কারণে এখনো অন্যান্য জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে না আসায় বিপাকে পড়েছেন কৃষক। এগুলার কারণে বিদেশি মানুষ আইতেছে না, আমরা ধান ফান কাটতে না, ধান ফান আমরা গজব হয়ে যাচ্ছে। তো ফানেও কিছুটা জমিনও লাগতেছে, কারণ তো আমরা কামলা মনে ঠিক মতো পাইতেছি না। এই মেশিনগুলো শীঘ্রই যদি আমাদের সুনামগঞ্জে সরবরাহ করা না হয়, তাহলে এই সোনালী ফসল কৃষকরা গড়ে তুলতে পারবে না। ফসল কাটার শ্রমিকের সংকট দূর করতে স্বাস্থ্যবিধি মেনে অন্য জেলা থেকে শ্রমিক আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। যে সমস্ত কর্মহীন যুব শ্রেণী, অন্যান্য পেশায় যারা ছিলেন তারাও ধান কাটার কাজে নিয়োজিত হবেন, এবং এর পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 হাজার শ্রমিক চলে এসছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি মাসের শেষের দিকে সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির পাহাড়ি ঢলে বন্যা হতে পারে। মেঘালয়, আসাম, ত্রিপুরা ভারী বৃষ্টিপাত হলে আমাদের যে পাহাড়ি নদীগুলো আছে সেই নদীগুলো দিয়ে এই পাহাড়ি ঢলটা নেমে আসবে এবং আকস্মিক বন্যা দেখা দেবে। আর কৃষি বিভাগ বলছে, হাওরের সব ফসল পাকতে ও কাটতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাল্লাহ আমরা হাওরের জমিটা উঠাই নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বোরো মৌসুমে হাওরে 1,61,000 ও হাওরের বাইরে 58,000 সহ মোট 2,19,500 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। লকডাউনের কারণে হাসপাতালে আসতে না পারা অসুস্থদের বাড়িতেই সেবা দিচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে দেখুন হারুনুর রশিদের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে পুরো ময়মনসিংহ জেলায়। যানবাহন চলাচল বন্ধ। অসুস্থতা থাকলেও অনেকেই যেতে পারছেন না চিকিৎসকের কাছে। এদিকে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকেও জটিল সমস্যা ছাড়া
হাসপাতালে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছেন অনেকে। এমন বাস্তবতায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা নিয়েছেন উদ্যোগ। প্রতিদিনই চিকিৎসকদের দুটি ভ্রাম্যমাণ টিম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দিচ্ছেন। বাড়িতে বসে সেবা পেয়ে দারুণ খুশি রোগী ও স্বজনেরা। আমার 27 দিন ধরে বুকের ব্যথা, আমি লকডাউনের জন্য বাড়ির বাইরে কিছু যাইতে পারছি না। ডাক্তার যে আমার বাড়িতে নাই তো আমি তো আর যাইতাম না, সময় কিবা গেলাম গাড়ি ঘোড়া বন্ধ। আমি ডাক্তারে যাইতে পারছিলাম না, বর্তমানে এখন আমার বাড়িতে ডাক্তার আছে, আমি তাতে খুব সন্তুষ্ট। গ্রামে গ্রামে এসে যে চিকিৎসা দিচ্ছে, এতে গ্রামের মানুষ স্বস্তি পাচ্ছে। আসলে এটা অত্যন্ত প্রয়োজন ছিল, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য আমরা আসব এবং আপনারা ঘরে থাকুন, আপনাদেরকে হাসপাতালে আসতে হবে না। যে পরীক্ষাগুলো সরকারিভাবে আমাদের হাসপাতালে হয়, আমরা সেই পরীক্ষাগুলো হাসপাতালে করার জন্য আমাদেরকে আসতে বলে নির্দিষ্ট সময় আসবে। এদিকে সিভিল সার্জন জানান, ফুলপুর মডেলকে সামনে রেখে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এই উদাহরণ আমরা অন্যান্য উপজেলাতেও আহ্বান জানিয়েছি, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তারা সেটা করতে পারলে আমরা জেলায় খুশি হব এবং এটা আমাদের জন্য একটা অভিনব উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি। এদিকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের 8টি মোবাইল হটলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে 300 শতাধিক মানুষ সেবা নিচ্ছেন হটলাইনে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। করোনার কারণে নগরবাসী যখন নিরাপদে বাসায় থাকছেন, তখন কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সেবা দিতে পেরে গর্বিত তারা। ঘড়ির কাঁটায় রাত 12টা। করোনা পরিস্থিতিতে নগরবাসী যখন নিজের ঘরে, ঠিক তখন দেশবাসীর স্বপ্নের মেট্রো রেল প্রকল্প এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন 23 বছর বয়সী মিলন। রাজধানীর মিরপুরে নির্মাণাধীন রেললাইনের বিভিন্ন সামগ্রী দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি। মেট্রো রেলের সামগ্রী যদি চুরি হয়ে যায় তাহলে তো কাজটা বন্ধ থাকবে, তাই আমাদের মতো প্রহরীরা রাত জেগে করোনার ভেতরে রিস্ক নিয়ে আমরা কাজটা করে যাচ্ছি। শুধু মিলন নয়, করোনা পরিস্থিতিতে রাত জেগে জরুরি সেবা দিচ্ছেন অনেকে। স্বাস্থ্য ঝুঁকি সহ নানা অসুবিধায় পড়লেও নিবৃত্তে দায়িত্ব পালন করছেন তারা। এখানে থাকো, সময় সময় থেকো না, এটা বলে। কেন আমি বলি এখন মালামাল পাওয়া দিচ্ছি, এরকম যেতে পারি না। খাওয়া দাওয়ার কষ্ট, ম্যাচ বন্ধ হয়েছে, অনেক সমস্যা। জীবনের উপর ইয়া করিও আমরা ডিউটি করে যাচ্ছি। ডিউটি করতেছি ব্যাংকের, দেশের একটা সম্পদ, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই আছে। এক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে ওই কাজ করতেছি আমরা তো গাড়ি চালাই, আমাদের জীবনটা রিস্ক, যেমন করোনা রোগী থাকে আমরা তো জানি না। রাত যতই গভীর হোক না কেন, অতন্দ্র প্রহরীর মতো নগরবাসীর নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এমন একটা করোনা ভাইরাস যে একটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যাতে আমাদের বাংলাদেশে বেশি আক্রান্ত না হয়, এই জন্য জনগণকে আমরা ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি এবং ঘরে রাখার জন্য এই রাতে যাকে আমরা নিজের ঝুঁকি নিয়েও ডিউটি করি। বাড়তি কোনো চাওয়া নেই, নগরবাসী করোনা সতর্কতা মেনে চললেই সার্থক হবে এই কষ্ট, এমনটাই বলছেন তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও র্যাব। বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। এতে স্বল্প আয়ের মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 7 এপ্রিল রাতে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করার পর থেকেই মাঠে সক্রিয় সেনাবাহিনী। চলতি সপ্তাহে ফতুল্লার লামাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন শ্রমজীবী পরিবারগুলোকে খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছেন তারা। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে হতদরিদ্র মানুষের মাঝে। সেনাবাহিনীরা নিজে হাতে আমার কাছে দিয়ে গেছে, আমরা খুব খুশি আছি। আমরা এটা নিয়ে অনেক খুশি, আল্লাহর কাছে শুকরিয়া। 10-12 দিন 15 দিন খামো বইয়া যা কোনো জায়গায় বাইরে হবো না, রোডেও যাবো না। সেনা কর্মকর্তা জানান, একটি পরিবারের অন্তত 15 থেকে 20 দিনের খাবারের চাহিদা মেটানোর মতো সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় চলবে এই কার্যক্রম। আমরা এখানে এক একটা প্যাকেটে আপনার 10 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ, 5 লিটার তেল, লবণ, সাবান দিচ্ছি। সেনাবাহিনীর মতো খাদ্য সামগ্রী বিতরণ করছে র্যাব 11। এরই মধ্যে প্রায় 4000 কর্মহীন মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। দিনের বেলা আসলে সামাজিক দূরত্ব মেনটেন করাটা আসলে প্রবলেম হয়, যার কারণে আমরা মূলত রাতের বেলা এই খাদ্য সহায়তাটা দিয়ে যাচ্ছি।
নারায়ণগঞ্জে গত 2রা এপ্রিল থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 30 জনের এবং আক্রান্ত হয়েছেন 411 জন। এ অবস্থায় সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে মোট আক্রান্তের প্রায় 7% চিকিৎসক। সুরক্ষা সামগ্রীর মান নিয়ে প্রশ্ন, সংক্রমিত মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তাও। আমার এই অসুখের কারণে আমি আমার 2 বউ বাচ্চাকে সবাইকে আমি কুরবানি দেব, এটা কি হইল নাকি? লকডাউনে অসহায় রাজধানীর রিকশা চালকরা নিয়ম ভেঙে নামছেন রাস্তায়। ভোটার না হওয়ায় ত্রাণ না পাওয়ার দাবি। করোনা পরিস্থিতিতে থমকে গেছে দেশের 3 কোটিরও বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম। গণমাধ্যম ও টেলিযোগাযোগকে কাজে লাগানোর আহ্বান বিশেষজ্ঞদের। কেজি 2-3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে সবজি। করোনার আঘাতে বিপর্যস্ত উত্তরের চাষিরা সরাসরি ঢাকায় পাঠানোর তাগিদ উদ্যোগের দাবি কৃষি বিভাগের। এবং ব্রিটেনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে নেই সামাজিক দূরত্ব মানার বালাই। করোনার কারণে 6 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার কথা ভাবছে ইতালি। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।